হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে নতুন একটা কোরিয়ান মুভি এক্সপ্লেন করতে চলেছি, যার নাম হচ্ছে ওয়েটিং ফর রেইন, অর্থাৎ বৃষ্টির অপেক্ষায়। এই পুরো মুভিটাই একটা অপেক্ষার গল্প। তো চলো দেরি না করে দ্রুত আমরা মুভিটা দেখে আসি। মুভির শুরুতেই আমরা দেখতে পাই আমাদের নায়ক ইয়ন হো বৃষ্টির জন্য অপেক্ষা করছে। সে তার জীবন কাহিনী বলছিল। তখন আমরা জানতে পারি সে পড়াশোনা ছেড়ে দিয়েছে, কারণ সে একই ক্লাসে বারবার ফেল করে 3 বছর ছিল, যার কারণে তার হাই স্কুল থেকে আর কখনো কলেজে ওঠা হয়নি। এটা নিয়ে তার ক্লাস টিচাররা তাকে নানা ধরনের কথা শোনাতো, তো সে তাতে পাত্তা দিত না। ক্লাস শেষ করে সে যখন ব্রেকফাস্ট করছিল তখন জিসু চলে আসে। সে তার প্লেট থেকে খাবার খাচ্ছিল আর তাকে নানা ধরনের কথা বলছিল, যে আমরা ভাগ্যক্রমে 3 বছর যাবৎ একই ক্লাসে আছি, তোমার কি এটা কাকতালীয় মনে হয় না? এটা তো আমাদের ভাগ্যে ছিল। সে নানা ধরনের কথা বলছিল আর তার খাবার খাচ্ছিল। তারপর বলে, আমি আজ ওয়ালেট আনতে ভুলে গিয়েছি, তুমি আমার বিলটা দিও। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। তারপর সে তার সাথে আবার কথা বলে, তুমি কি ইচ্ছে করে আমার সাথে কথা বলছো না? তোমার তো আমাকে চেনার কথা, কারণ আমরা 3 বছর যাবৎ একই ক্লাসে আছি। তখন তার বাস চলে আসে। সে দৌড়ে বাসে উঠে যায়। বাসের জানালা খুলে বলে, আমি তোমাকে চিনি, তোমার নাম খুবই সহজ। বলার সাথে সাথেই তার বাস চলে যায়। সে তখন জানালা বন্ধ করে দেয়। তারপরে সিনে আমরা দেখতে পাই বাসায় পৌঁছে ইয়নহো পড়তে বসে। সে মনোযোগ সহকারে নিজের পড়াশোনা কমপ্লিট করছিল। পড়াশোনা শেষ করতেই সে তার প্রাইমারি স্কুলে প্রথম ক্রাশের কথা চিন্তা করতে থাকে। প্রাইমারি স্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে যখন সে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ নেয়, সেখানে সে পড়ে যায়, প্রচন্ড ব্যথা পায়। তখন নতুন ট্রান্সফার হওয়া একটা মেয়ে, যে কিনা তার বিরোধী দলে থাকতো, সে তার গায়ে একটা রুমাল এগিয়ে দেয়। মেয়েটার ইউনিফর্মে নাম লেখা ছিল সু ইয়োনা। তারপর তারা এখান থেকে আবার ট্রান্সফার হয়ে যায়। তারপর অনেকদিন কথা হয় না। পরদিন সকালে ইয়নহো তার বন্ধুর সাথে দেখা করে আর নতুন একটা ফোন কিনে। ইয়নহো তার বন্ধুকে বলে, আচ্ছা তোমার কি সু ইয়নের কথা মনে আছে, যে আমাদের স্কুল থেকে ট্রান্সফার হয়ে অন্য স্কুলে চলে গিয়েছে? তোমার মা তো সেই স্কুলের একজন হেড টিচার। তুমি কি তার সাথে কথা বলে আমাকে তার ফোন নাম্বার টেনে দিতে পারবে, বা অ্যাড্রেস নাম্বার, কিছু একটা হলেই হবে। তার বন্ধু বলে, তুমি তার অ্যাড্রেস দিয়ে কি করবে? এটা বলো না সে তোমার প্রথম প্রেম, তাই তুমি তাকে খুঁজছো। ইয়নহো বলে, সেরকম কিছু না, তার কিছু একটা জিনিস আমার কাছে রয়ে গেছে, সেটা ফেরত দিতে হবে। প্লিজ, আমি তোমার কাছে অনুরোধ করছি। তার বন্ধু রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই সোইয়োনার মা আর তার ছোট বোন ইয়োনা মিলে একটা লাইব্রেরি চালায়। এটা দিয়ে তার সংসার চলে। ইয়োনা বলে, মা, তোমাকে আর হসপিটালে গিয়ে আপুর দেখাশোনা করতে হবে না, আজ থেকে আমি আপুর দেখাশোনা করব। ইয়োনা সোইয়োনের কলেজ থেকে সমস্ত চিঠি আর কাগজপত্র নিয়ে আসে। তারপর তার সাথে দেখা করার জন্য হসপিটালে যায়। সে হসপিটালে অনেক অসুস্থ ছিল, ছোট থেকেই সে অনেক অসুস্থ। এখন অবস্থা আর অবনতি হয়েছে, সে কথা বলতে পারে না, ইশারায় সমস্ত কথা বলে। এইদিকে ইয়োনা তার চিঠিগুলো নিয়ে পড়তে থাকে। সেখানে একটা চিঠি ইয়নহো লিখেছিল। সেই চিঠিতে সুন্দর করে লেখা ছিল, আমি ইয়নহো, আমি তোমার স্কুলের ক্লাসমেট ছিলাম, তোমার কি আমার কথা মনে আছে? আর ইশারার মাধ্যমে সে লেখে, সরি, আমাকে ক্ষমা করো, আমার তোমার কথা মনে নেই। ইয়োনার প্রচন্ড কষ্ট হচ্ছিল এটা লেখার জন্য, যে আমার তোমার কথা মনে নেই। তাই সে লিখেছে, আমাকে চিঠি করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজ থেকে চিঠির মাধ্যমেই কথা বলবো, কিন্তু শর্ত হচ্ছে তুমি কখনো আমার সাথে দেখা করতে চাইবে না। তার চিঠির উত্তর পেয়ে ইয়নহো প্রচন্ড খুশি হয়ে যায়। ইয়নহোর বাবার চামড়ার ব্যাগের ব্যবসা ছিল, তাই সেই সুবাদে সে চামড়ার ব্যাগ দিয়ে নানা ধরনের জিনিস বানাতো। সে চামড়া দিয়ে একটা কুকুর তৈরি করে সেটা সুইয়নকে পাঠায়। সুইয়নও তার চিঠির উত্তর দেয়। সে চিঠিগুলো পেয়ে প্রচন্ড খুশি হয়ে যেত আর একা একা চিঠি পড়তে খুব ভালোবাসতো। সে একদিন একা যখন ছাদে চিঠি পড়ছিল, তখন সেখানে যিশু চলে আসে। যিশু জানতে চায়, তুমি এত খুশি কেন? যিশু সবসময় কাল্পনিক কথা বলতো আর এমন কিছু কথা বলতো যাতে ইঙ্গিত বোঝাতো সে তাকে পছন্দ করে। অন্যদিকে আমরা দেখতে পাই ইয়নহোর ভাই তার বাবার সম্পত্তি বিক্রি করে স্টক মার্কেটে টাকা লাগানোর জন্য তাদের দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে যায়। সে রাগ করে সেখান থেকে চলে আসে। তারপর সে যিশুর সাথে কথা বলে। যিশু বলে, আজ আমার প্রচন্ড মন খারাপ, কারণ আজকের দিনে আমার ভাই মারা গিয়েছে। তুমি কি সারাদিন আমাকে সঙ্গ দেবে? ইয়নহো রাজি হয়ে যায়। সে তাকে বলছিল, আমার মা মারা গিয়েছে, বাবা আরেকটা বিয়ে করেছে, ভাই 3 বছর আগে মারা গিয়েছে, আপন বলতে আমার এখানে আর কেউ নেই। কথাগুলো শুনে ইয়নহুর প্রচন্ড খারাপ লাগছিল। পরের সিনে আমরা দেখতে পাই ইয়নহুকে আবার ইয়োনা একটা চিঠি লেখে, যাতে লেখে, তোমাকে এই চিঠিটা লেখার সময় আমি সাগরের পাশে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিলাম। তখন সেখানে জিউ চলে আসে। যিশু জানতে চায়, তোমার মন খারাপ কেন? সে বলে, আমার সূর্যাস্ত দেখতে ইচ্ছে করছে। তখন তাকে নিয়ে সে সমুদ্রের পাশে চলে যায়। তখন গ্রীষ্মকাল ছিল, তাই সমুদ্র অনেকটাই শুকিয়ে গিয়েছিল। তারা সমুদ্রের মধ্যে হাঁটছিল আর কাদা ছোড়াছুড়ি করে প্রচন্ড দুষ্টামি করছিল। সেখান থেকে আনা কিছু শামুক আর নিজের হাতে তৈরি করে একটা উপহার সে সুইয়নকে পাঠায়। সুইয়নকে ইয়োনা সে সমস্ত জিনিস দেখাচ্ছিল
আর তার চিঠির উত্তরে লিখছিল, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এসব পাঠানোর জন্য। আরো বলে, তোমার শহরে বৃষ্টি হোক, কারণ বৃষ্টি আমার অনেক পছন্দ। তারপর থেকে ইয়নহু প্রত্যেকটা চিঠিতে বৃষ্টির ছবি এঁকে তাকে পাঠাতো। এইদিকে সুইয়নের কেমন জানি লাগছিল, সেই ইশারায় তার বোনকে বলে, আমি তাকে দেখতে চাই। ইয়োনা পরদিনই ট্রেনে করে সিউলের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, আর এইদিকে ইয়নহু তাকে দেখার জন্য বুসানের উদ্দেশ্যে বাসে উঠে যায়। ইয়োনা তার বাবার দোকানে গিয়ে বিভিন্ন ধরনের জিনিস দেখছিল। ঘুরতে ঘুরতে টেবিলের পাশে তার রাখা চিঠিগুলো দেখে সে মুচকি হাসতে থাকে। অন্যদিকে আমরা ইয়নহুকে দেখতে পাই, সে লাইব্রেরিতে যায়। সেখানে তার মা একা ছিল। সে কাউকে সেখানে না পেয়ে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে আবার বাসে করে সিউলের উদ্দেশ্যে চলে আসে। পরের সিনে আমরা দেখতে পাই ইয়োনা তার মার সাথে ঝগড়া করছিল, কারণ তার জন্মদিন 31শে ডিসেম্বর কেন দিয়েছে, কেন 1 জানুয়ারি দিল না, তাহলে সে 1 বছর ছোট হয়ে যেত। তার মা দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে বলে, 1 বছর বয়সে কি আর আসে যায়। তারপর বলে, আমি ডাক্তারের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদের শক্ত হতে বলেছে, তোমার বোনের হাতে আর বেশি সময় নেই। এই কথাটা শুনে ইয়োনার মন খারাপ হয়ে যায়, সে কান্না করছিল। অন্যদিকে আমরা ইয়নহুকে দেখতে পাই, সে জিউকে বলে, আমি আর পড়াশোনা করতে চাই না, এবার আমি অন্য কিছু করব, এটা বলে সেখান থেকে চলে আসে। জিসু মন খারাপ করে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখছিল। অন্যদিকে আমরা সুইয়নকে দেখতে পাই, ইয়োনা তাকে গার্ডেনে নিয়ে একটা ছবি তুলে দেয়, আর চিঠিতে লেখে, আমাদের বুসানে প্রচন্ড তুষারপাত হয়েছে, এক টুকরো তুষার আমি তোমাকে পাঠিয়েছি। তার এই ছবিটা দেখে সে প্রচন্ড খুশি হয়ে যায়। সে উত্তরে লেখে, আমি তোমার সাথে পুরনো স্কুলে দেখা করতে চাই। সরি, সেটার এখন স্কুল নেই, সেখানে এখন গার্ডেন হয়ে গিয়েছে। 31শে ডিসেম্বর তুমি কি আমার সাথে দেখা করবে? যে সে তার ফোন নাম্বারটাও লিখে দেয়, কিন্তু সে তাকে কল করেনি। রাতে জিসু তাকে কল করে দেখা করার জন্য শেষবারের মতন সে তাকে নিয়ে সেই গার্ডেনে যায় দেখা করার জন্য। সেখানে তাকে স্কুলের কথা বলে। জিসু সকল দ্বিধা বলে তাকে মনের কথা বলে দেয়। তখন ইয়নহু বলে, আমাকে ক্ষমা করো, আমি অন্য একজনকে পছন্দ করি। অন্যদিকে আমরা সুইয়নকে দেখতে পাই, সে তার বোনকে বলে, আমি বাঁচতে চাই। ইয়োনা তার বোনকে সান্ত্বনা দিয়ে বাইরে এসে কান্না করে, আর চিঠিতে লেখে, আমি তোমার সাথে দেখা করব 31শে ডিসেম্বর, তবে যদি বৃষ্টি হয়। সেদিন রাতেই সুইয়ন সবার কাছ থেকে বিদায় নেয়। ইয়োনা তার চিঠি সহ সকল কিছু একটা লকারে লেখে, আর মনে মনে বলতে থাকে, এসব কিছুতে তোমার অধিকার আছে, তাই আমি এগুলো এখানে রেখে যাচ্ছি। তার অন্তিম সংস্কৃতি শেষ করে তার মা বলে, আমি প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি, এবার আমি ছুটি নিতে চাই, তুমি কি লাইব্রেরি সামলাতে পারবে? সে রাজি হয়ে যায়। তারপর সে একটা চিঠিতে লেখে, সুইয়ন মারা গিয়েছে, আমি তার ছোট বোন, এতদিন আমি তোমাকে চিঠি লিখেছি, কিন্তু কোনো একটা অজানা বয়সে সে আর চিঠিটা পোস্ট করতে পারে না। এদিকে ইয়নহু তার জন্য অনেক অপেক্ষা করে, কিন্তু সেদিন বৃষ্টি হয় না, তাই সেও আর আসে না। তখন আমরা দেখতে পাই সে জিসুর সাথে দেখা করে, আর তাকে বলে, আমি কিছুদিনের জন্য জাপান যাচ্ছি, আমার দ্বারা পড়াশোনা হবে না, আশা করবো তুমি এবার পাশ করবে। এটা বলেই যখন চলে যাচ্ছিল, জিসু তখন বলে, কি এমন আছে তার মাঝে যে তুমি আমাকে বেছে নিলে না? তখন ইয়নহু বলে, তুমি হচ্ছ তারা, আর সে হচ্ছে বৃষ্টি, অর্থাৎ তুমি হচ্ছে আমার আলো, কিন্তু সে হচ্ছে আমার শান্তি। এটা বলেই সে সেখান থেকে চলে আসে। জিসু তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। দেখতে দেখতে অনেক বছর কেটে যায়। সে দেশে ফিরে আসে। তার ভাইয়ের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, ব্যবসায় লস হয়ে যায়। সে তার ভাইকে বলে, আমি তোমার অবস্থায় দাঁড়াতে চাই না, তাই আমি ভালো কিছু করব। তার বাবাও একটা নতুন দোকান নিয়ে নিয়েছে, সেও একটা দোকান খুলেছে, আমব্রেলার দোকান। এতগুলো বছর পার হয়ে যাওয়ার পর জিসু তার সাথে দেখা করে। জিসু এখন ট্রাভেল ব্লগার হয়ে গেছে, সে নভেল লিখতে পছন্দ করে। তার সাথে দেখা হওয়ার পর সে যখন চলে আসছিল, তখন ইয়নহু তাকে একটা আমব্রেলা গিফট করে, যাতে তারার ছবি ছিল। সে এটা দেখে কান্না করে আর বলে, আমি এটাকে খুব সামলে রাখবো, ধন্যবাদ, এটা বলেই চলে আসে। এতগুলো বছর কেটে যাওয়ার পরও প্রতিটা বছর 31শে ডিসেম্বর সেই পার্কে গিয়ে তার জন্য অপেক্ষা করত, বৃষ্টির অপেক্ষায় থাকতো, কিন্তু বৃষ্টিও আসতো না, এমনকি সুইয়নও তার সাথে দেখা করতে আসতো না। তখন আমরা বর্তমানে সময় দেখতে পাই, যেখানে সে তার জন্য অপেক্ষা করছিল। অবশেষে সে তার ইউনিভার্সিটিতে যায়। সেখানে গিয়ে বলে, আমি আমার পুরনো এক ফ্রেন্ডের খোঁজ নিতে এসেছি। তারা প্রথমে রাজি না হলো, তখন রাজি হয়ে যায়। তখন তারা বলে, গো সুইয়ন প্রায় 12 বছর আগে মারা গিয়েছে। সেই কথাটা শুনে অনেক কষ্ট পায়, সেখান থেকে চলে আসে। তারপর শেষবারের মতন তাকে একটা চিঠি লেখে, যাতে বলে, আমার অপেক্ষা শেষ হলো, তোমার সাথে আর কখনো দেখা করতে আসবো না। আমার মনে হয় কখন আর বৃষ্টি আসবে না, হয়তোবা তুমি চাও না আমার সাথে দেখা করতে। এটাই তোমার আমার শেষ চিঠি। সেই চিঠিতে সে তার জীবনের উত্থান পতনের গল্পটাও লেখে। তারপর সে যখন মন খারাপ করে সেখান থেকে চলে আসছিল, তখন হুট করে বৃষ্টি হতে শুরু করে। সে নিজেকে সামলাতে পারে না, দৌড়ে সেই পার্কে যায় যেখানে সে চিঠি রেখে চলে এসেছিল। সেখানে গিয়ে সে মনে মনে হাসতে থাকে আর বলে, অবশেষে অবসান ঘটলো, অপেক্ষার অবসান, বৃষ্টি আসার অপেক্ষা, তোমাকে এক নজর দেখার অপেক্ষা, সবগুলোই শেষ হলো, কিন্তু একটু দেরিতে হলো। আর এখানে আমাদের গল্পের শেষ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।